আসসালামু স্যার। আসসালাম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো শিক্ষার্থীরা, তোমরা কি স্ক্রিন যেটি দেওয়া আছে উচ্চতর গণিত দশম শ্রেণী, স্ক্রিনটি কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে। তো আজকে আমাদের পাঠের বিষয়, ইতিপূর্বে আমরা গতদিন যে লেকচারটি দিয়েছিলাম সেটি ছিল অনুশীলনী 11.1 স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটার তোমাদের 11 অধ্যায় আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই 11.2 অধ্যায় এটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের 11.1 অধ্যায়ে ছিল দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করা। তা আমরা দূরত্ব নির্ণয় সূত্রগুলো শিখেছি এবং দূরত্ব নির্ণয় বিষয়ক বেশ কিছু অঙ্ক করেছি। স্যার আসসালামু আলাইকুম। আজকে আমরা এই 11.2 অধ্যায়, যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে, তা আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন ক্লাস 6 বা 7 এ পড়ে আসছি, হাফ ভূমি গুণ উচ্চতা। তারপর যখন তোমরা নবম শ্রেণীতে অধ্যায় 16-তে শিখেছ, অর্থাৎ পরিমিতিতে, তখন তোমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছ। তো এগুলো ছিল যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো। আর এখন আমরা স্থানাঙ্ক থেকে আমরা বাহুর দৈর্ঘ্য তৈরি করব, তারপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আবার সরাসরি স্থানাঙ্ক থেকে আমরা নির্ণয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, প্রথম আমরা দুইটা পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমাদের প্রথম পদ্ধতি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এটা আজকে আমাদের প্রথম পাঠ। আমরা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা এর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমাদের একটা ত্রিভুজে আমরা যদি একটা অক্ষ আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সেখানে একটা ত্রিভুজের তিনটা বিন্দু, একটা এ, একটা বি, একটা সি। এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি লিখি, প্রথম বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, অর্থাৎ x1 হচ্ছে ভুজ, y1 হচ্ছে কোটি। অনুরূপভাবে দ্বিতীয় বিন্দুর ভুজ এবং কোটি হচ্ছে x2 y2, এবং তৃতীয় বিন্দুর ভুজ কোটিকে আমরা x3 y3 দ্বারা চিহ্নিত করলাম। এবং এই এ আর বি বিন্দুর দূরত্ব হবে এবি বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি।
বি এবং সি এই দুটার দূরত্ব হচ্ছে বিসি, যেটাকে আমরা ছোট হাতের এ দিয়ে ডিনোট করলাম, এবং সি এ বাহুর দৈর্ঘ্যকে আমরা বি দিয়ে ডিনোট করলাম ছোট হাতের বি। তাহলে এই বড় হাতের এ বি সি এগুলো দিয়ে হচ্ছে স্থানাঙ্ককে বোঝায়, অর্থাৎ বিন্দুকে বোঝায়, আর ছোট হাতের এবিসি দ্বারা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যগুলোকে বোঝায়। যেমন এবি বাহুর দৈর্ঘ্য যদি আমি বলি তাহলে সেটা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করবে। যদি বলি আমি এসি বাহুর দৈর্ঘ্য, সেটা আমাদের বি দ্বারা প্রকাশ করবে। তাহলে এইভাবে আমরা বাহুর দৈর্ঘ্য গুলোকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা বুঝতে পারব। এখন আমাকে মাথায় রাখতে হবে যে এই এবিসি যে বাহুর দৈর্ঘ্যগুলো, আমরা নিশ্চয়ই এই এ বিন্দু এবং বি বিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমরা তার দূরত্ব বের করতে পারবো। তাহলে আমি যদি এই সি বাহু মানে সি যে দূরত্বটা অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য সি কে আমরা এইভাবে বের করতে পারি। এটা তোমরা সূত্রটা এর আগের চ্যাপ্টারে শিখে এসেছো। ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গের সমষ্টির বর্গমূল হচ্ছে এই দুটা বিন্দুর দূরত্ব। তাহলে এ আর বি বা বিন্দুর দূরত্ব থেকে তুমি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, যাকে তুমি সি দ্বারা প্রকাশ করেছো। তাহলে এইভাবে সি সমান সমান আমরা লিখতে পারি √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই যে অংশটা কিভাবে আসলো এটা আশা করি এর আগের অধ্যায়ে আমরা পড়ে এসেছি। তাহলে অনুরূপভাবে আমি যদি এই বি আর সি বিন্দুর দূরত্বকে এ দ্বারা ডিনোট করি, তাহলে এ সমান সমান x2 - x3 হোল স্কয়ার প্লাস y2 - y3 হোল স্কয়ার, এই পুরো মানটাকে আমরা রুট করব। তাহলে এই অংশটা কোত্থেকে আসলো এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং সি আর এ এটার দূরত্ব হচ্ছে ছোট হাতের বি দ্বারা ডিনোট করেছি। তাহলে সেখান থেকেও আমরা বি সমান সমান দেখো এখানে x1 - x3 হোল স্কয়ার প্লাস y1 - y3 হোল স্কয়ার পুরোটাকে একটা রুট করেছি। তাহলে এইভাবে আমরা এ বি সি এই মানগুলোকে সহজেই আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রথম এইটুকু আমাদের আগের অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 11.1 অধ্যায়ে দুটো বিন্দুর দূরত্ব বিষয়ে যে আমরা সূত্রটা শিখেছিলাম, যে দুটো বিন্দুর দূরত্ব, এই দুটো বিন্দুর দূরত্ব দিয়ে আমরা এই ছোট হাতের এ, ছোট হাতের বি এবং ছোট হাতের সি বের করে নিয়ে আসি। এবার আমরা এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা কি ধরনের ত্রিভুজ হবে আমি জানি না, সেটা নির্ণয় করার জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা সহজ সূত্র জানি, সেটা হচ্ছে পরিসীমার সূত্র। কোন ত্রিভুজের পরিসীমাকে সাধারণত টুয়াইস এস দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা অধ্যায় 16.2 শিখে এসেছো। এবং 16.1 এবং 16.2 তোমরা এরকম করেছো ত্রিভুজের পরিসীমা কে 2s দ্বারা প্রকাশ করা হয়, আর পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের তিন বাহুর সমষ্টি। তাহলে এখানে এবি বাহুর দৈর্ঘ্যকে সি, বিসি বাহুর দৈর্ঘ্যকে এ, আর এবি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে এই তিনটা দৈর্ঘ্যর সমষ্টি হবে তার পরিসীমা। তার মানে টুয়াইস এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আমরা এস এর মান বের করে নিয়ে আসতে পারি হাফ অফ এ প্লাস বি প্লাস সি। এই লাইনটা আমরা এই টুয়াইস এস থেকে পেলাম বা পরিসীমা থেকে পেলাম, আর এই এস হচ্ছে এখানে অর্ধ পরিসীমা বা পরিসীমার অর্ধেক। পরিসীমার অর্ধেককে আমরা বলতে পারি অর্ধ পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা, তাকে হাফ করলাম, তাই আমাদের এই অংশটা হয়ে গেল, এটার নাম হয়ে গেল অর্ধ পরিসীমা। এই পর্যন্ত তোমরা আশা করি আগের অধ্যায়ে এই সূত্রগুলো শিখে এসেছো, কাজে আপাতত এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? এইবার আমরা 16.1 অধ্যায়ে এরকম একটা কাজ করেছি যে ত্রিভুজের বাহুগুলোকে যদি আমরা এ বি সি এগুলো দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্যকে সি, বিসি বাহুর দৈর্ঘ্যকে এ, সি এ বাহুর দৈর্ঘ্যকে বি এবং অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল
root over s into s minus a s minus b s minus c, অর্থাৎ s থেকে অর্ধপরিসীমা থেকে একটা বাহুর বিয়োগফল, দ্বিতীয় বাহুর বিয়োগফল, তৃতীয় বাহুর বিয়োগফল, এই সবগুলোকে আমরা গুণ করে বর্গমূল করলেই আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই অংশটা আমাকে মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়ে আমাকে ম্যাথ করতে হবে। তো এই অংশটা সবাই শিখে আসছো না পরিমিতি অধ্যায়ে? শিক্ষার্থীরা এই অংশটা কি সবাই শিখে এসেছো? মনে আছে? 16.1 এই অধ্যায়ে এটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। জি স্যার। কাজে এই লাইনটা সবার মাথায় রাখতে হবে। আর এবিসি কিভাবে বের করতে হয়, এই যে আমি এখানে 4টা অংশ এখানে মার্ক করে দিলাম, এই 4টা অংশ তোমাকে করতে হবে ম্যাথ করার সময়। এই 4টা জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে। আর এখান থেকে অর্ধ পরিসীমা বের করার সূত্রটা মাথায় রাখতে হবে। এটা অবশ্য সবাই পারবে, 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই 3টা পয়েন্ট এবিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয়, অর্ধ পরিসীমা বের করা এবং এই সূত্র প্রয়োগ করা, এই অংশগুলো পারলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এই রিলেটেড কি ম্যাথ আসে আমরা সেটা এখন একটু লক্ষ্য করব। এটা তোমাদের বইয়ের উদাহরণ 7, অঙ্কটার দিকে সবাই একটু খেয়াল করো। এই অঙ্কটায় কি কি বের করতে বলেছে সেটা দেখো। এখানে 3টা বাহু, 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং বলা আছে এটি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। প্রথমে বলছে ত্রিভুজটি আঁকো। এই ত্রিভুজটা আঁকো বললে আমরা বুঝবো এই বিন্দুর স্থানাঙ্ক গ্রাফ পেপারে বসিয়ে দেন আমরা তাদেরকে জয়েন করব, তাহলে আমাদের ত্রিভুজটা আঁকা হয়ে যাবে। প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তার বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা। তার মানে একটু আগে আমরা যে পদ্ধতিটা শিখেছি এটা হচ্ছে প্রথম পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এরপর বলেছে চিত্রটি দেখে ত্রিভুজটির একটি নাম দাও এবং এর সাপেক্ষে একটি যুক্তি প্রদান করো। মানে এর সপক্ষে যুক্তি প্রদান করা। নাম বলতে আমরা কি বুঝবো? ত্রিভুজের নাম বলতে আমরা বুঝবো ত্রিভুজটার আকৃতি কেমন, এটা কি সমবাহু, সমদ্বিবাহু না বিষমবাহু, এটা কি সমকোণী ত্রিভুজ। এই ধরনের নামকরণ গুলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রে চলে আসে। তো সেই লক্ষ্যে প্রথমে আমরা একটা অক্ষ এঁকেছি, খেয়াল করে দেখো। এই অক্ষ সবাই আঁকতে পারবে। এই অক্ষগুলো এঁকে প্রথমে বিন্দুগুলোর স্থানাঙ্ক এ বি সি যেভাবে দেয়া আছে এটুকু সবাই বসাতে পারবে। তোমরা সবাই বুঝতে পেরেছো 2 একক ডান দিকে, 4 একক নিচে প্রথম বিন্দুটার স্থানাঙ্ক 2 - 4। ঠিক একইভাবে মূল বিন্দু থেকে 3 একক ডান দিকে, 3 একক উপরে সি বিন্দুর স্থানাঙ্ক, এবং বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4 একক বাম দিকে এবং 4 একক উপরে 4 - 4। প্লাস থাকলে আমরা জানি এক্স অক্ষের, যদি ভুজ প্লাস থাকে তাহলে সেটা ওয়াই অক্ষের ডান দিকে যায়, যদি ভুজ মাইনাস থাকে তাহলে সেটা ওয়াই অক্ষের বামে যায়। ঠিক একইভাবে কোটির মান যদি প্লাস হয় সেটা এক্স অক্ষের উপরে যায়, কোটির মান মাইনাস হলে সেটা এক্স অক্ষের নিচে চলে যায়। এই জিনিসগুলো তোমরা এর আগেও ক্লাস 8-এ থাকতে গ্রাফ এঁকেছো, সেখানে তোমরা পড়ে এসেছো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমাদের এই বিন্দুগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমি একটা ত্রিভুজ পাবো এবিসি, যেখানে এই বিসি বাহুকে ছোট হাতের এ, বিসি হচ্ছে এ, এবি হচ্ছে সি এবং এসি হচ্ছে বি দ্বারা প্রকাশ করব। এটা আমরা জানি সবাই। তাহলে এবি সমান সমান সি, এটা বের করার জন্য আমরা গতদিন সূত্র শিখে এসেছি 2টা বিন্দুর দূরত্ব এ আর বি। তাহলে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল, এখানে ভুজ হচ্ছে -4 আর এখানে ভুজ হচ্ছে 2, তার মানে -4 - 2 হোল স্কয়ার প্লাস এখানে কোটি হচ্ছে 4, এখানে কোটি হচ্ছে -4, সেক্ষেত্রে 4
মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে +4 হোল স্কয়ার। তাহলে এখানে -4 -2 মানে হচ্ছে -6 এর স্কয়ার, এখানে আসতেছে -6 তার স্কয়ার, আর এখানে আসতেছে 4 + 4 তার মানে হচ্ছে 8 এর স্কয়ার। তাহলে কিভাবে এখানে -6 কে স্কয়ার করলে 36 এটা কিভাবে আসলো এবং 8 কে স্কয়ার করলে 64 কিভাবে হলো, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এই 36 আর 64 কে ক্যালকুলেট করলে হবে 100, 100 কে রুট করলে হবে 10। তার মানে এই এবি বাহুর দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হবে 10 একক। অনুরূপভাবে আমরা যদি বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই, বিসি বাহুর দৈর্ঘ্য একইভাবে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ, এখানে ভুজ হচ্ছে 3, বিসি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে 3, এখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এর হোল স্কয়ার, প্লাস এখানে সি বিন্দুতে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, তার মানে 3 - 4 তার হোল স্কয়ার। তাহলে প্রথম পক্ষে ক্যালকুলেশন করলে এটা আসবে 7, এখানে আসবে 7 স্কয়ার প্লাস 3 থেকে -4 বিয়োগ করলে -1 তার স্কয়ার, এবং এটি পুরোটা রুট। তাহলে 7 স্কয়ার করলে 49 -1 কে স্কয়ার করলে 1, ক্যালকুলেট করলে 50, এটা একটা রুট হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি √50। তো √50 কে আমরা এখানে 5√2 এটা কিভাবে লিখতে পারি? 50 কে আমরা লিখতে পারি 25 × 2, নিশ্চয়ই এটা লেখা যায়। তাহলে √50 কে নিশ্চয়ই লেখা যায় √25 × 2। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, যাকে রুট করলে আমি পাবো 5, কিন্তু 2 কে আমি রুট করলে কোনো পূর্ণ সংখ্যা পাই না, তাই এটাকে আমরা রুটের ভেতরেই রেখে দিলাম। তাহলে √50 সমান 5√2 কিভাবে আসলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং একই নিয়মে সি এ বাহুর দৈর্ঘ্য তোমরা বের করবা, একই সূত্র। এটার অ্যান্সারও √50 বা 5√2 আসলো। এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করা, একটা আসলো 10, একটা আসলো 5√2, আর একটা আসলো 5√2। এই তিনটা দৈর্ঘ্য বের করতে কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এইভাবে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। এখন আমাদের প্রথম কাজ বলেছে বাহুর দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, প্রথম অংশটা। আচ্ছা, তার আগে আমরা যদি একটু বলি, এখানে বাহুর দৈর্ঘ্য আমরা একটা পেয়ে যাচ্ছি 10 একক, একটা পাচ্ছি 5√2, আর একটা পাচ্ছি 5√2। এই তিনটা জিনিস দেখে আমরা ত্রিভুজটা কেমন হতে পারে কি বলতে পারি? এখানে কয়টা বাহু সমান? দুইটা। দুইটা বাহু সমান হলে সেই ত্রিভুজটাকে কি ধরনের ত্রিভুজ বলা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ। Good. তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে চলে আসতে পারি যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কিন্তু আমরা সবাই এখান থেকে একটা ক্লিয়ার হয়ে গেলাম, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথম অপশনটা আমরা এটা ক্লিয়ার করে ফেললাম, যেহেতু আমাদের পরে কিন্তু এটা বের করতে হবে ত্রিভুজটার নাম দাও। আমরা প্রথম থেকে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার প্রথম অংশ আমাকে ক্ষেত্রফল আগে বের করতে বলেছে। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমরা বাহুর দৈর্ঘ্য যদি পাই, তাহলে আমরা নিশ্চয়ই অর্ধ পরিসীমা বের করতে পারবো। অর্ধ পরিসীমা হচ্ছে 1/2 × বাহু তিনটার দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই যে দেখো 10, 5√2, 5√2 তিনটাকে যোগ করে তাকে অর্ধেক করে দিলাম। এখানে আমি ক্যালকুলেশন করলে এই যে এই অংশটুকু যেটা ব্র্যাকেটের ভিতরে, এই অংশটুকু হবে 10 + 10√2। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখন বলতো এই 2 দিয়ে 10 কে ভাগ করলে নিশ্চয়ই 5 আসে, আর এই 2 দিয়ে এই 10 কে কাটাকাটি করলেও কি আসে? 5 আসে, আর সাথে একটা কি থেকে যাচ্ছে? √2। তার মানে আমাদের এখান থেকে অর্ধ পরিসীমাটা আসতেছে 5 + 5√2।
কেউ যদি মনে করো যে না এই অঙ্কটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে করবো, তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। এই 5√2 যে 5√2 রাখতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি মনে করো এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে পয়েন্টে নিয়ে আসবা, সেটাও আনতে পারো। অঙ্ক করার জন্য তোমাকে এখানে সব ধরনের স্বাধীনতাই দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। মান তুমি পয়েন্টেও নিয়ে আসতে পারবে, আর এইভাবে আনলে হয়তো বা সংখ্যাগুলো একদম পূর্ণ সংখ্যায় চলে আসবে। তো যাই হোক, তো 5 + 5√2 কেন হলো এটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। ক্ষেত্রফলের সূত্র s s - a s - b s - c পুরোটা s পেলাম 5 + 5√2। তাহলে এটা যদি s হয় তাহলে এখানে s লিখলাম। এবার s থেকে a বিয়োগ, দেখো a ছিল 10 বিয়োগ করেছি। s থেকে b বিয়োগ, b ছিল 5√2 সেটা বিয়োগ। s থেকে c বিয়োগ, s থেকে c হচ্ছে এখানে 5√2 সেটা বিয়োগ করলাম। বিয়োগ করলে দেখো এই 5√2 কাটা চলে যাচ্ছে। দেখো তাহলে এই প্রথম দুইটা অংশ, যে দুইটা অংশে থেকে যাচ্ছে 5 + 5√2, আর এখানে থেকে যাচ্ছে 5√2 আর 10 আর 5 বিয়োগ করলে হবে -5। আর এই দুইটা থেকে থাকতেছে 5 আর 5। দেখো শেষের দুইটা অংশ থেকে 5 আর 5 থেকে যাচ্ছে। 5 আর 5 কে গুণ করলে কি হয়? 25 হয় না? এই 25 কে রুট করলে 5 চলে আসে, এই 5 হচ্ছে সেই 5। আর এই জায়গা থেকে আমরা নিচের অংশটা, প্রথম দুইটা অংশে, এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 5√2 + 5, আর এটা লিখতে পারি 5√2 - 5। তার মানে a + b a - b, আমরা সবাই জানি a² - b² এর সূত্র। খেয়াল করে দেখো 5√2 + 5, আমি যদি বলি 5√2 + 5 ইন্টু 5√2 - 5, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে তুমি বুঝে যাবা যে এখানে a + b a - b সূত্র a² - b²। 5√2 কে স্কয়ার করলে হয় 50, আর 5 কে স্কয়ার করলে হয় 25, মাইনাস করলে হয় 25, যাকে রুট করলে পাবো 5। এটুক সমান পাবো হচ্ছে 5, আর আগের 5 5 5 গুণ করলে 25। তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল ক্ষেত্রফল নির্ণয়ের, সেই ক্ষেত্রফল আসলে কত? 25 বর্গ একক। এবং এখানে মাথায় রাখতে হবে এককগুলো কিন্তু লিখতে হবে বর্গ একক। প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে বলেছে ত্রিভুজটার প্রকৃতি বের করতে, মানে ত্রিভুজটা কি ধরনের। আমরা একটু আগে আমাকে তোমরা বলেছো যে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান এবং তৃতীয় বাহুটা অসমান। দুইটা বাহু সমান হলে আমরা তাকে বলি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি দুইটা বাহু সমান, এখানে আমাদের দুইটা বাহু সমান এসেছে তাই এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু আমরা এর আগের অনুশীলনীতে করে এসেছি সমদ্বিবাহু দেখার পরে আমরা যেহেতু বাহুগুলো পেয়েছি, একটা পেয়েছি 5√2, একটা পেয়েছি 5√2, যাকে আমি বর্গ যদি করি তাহলে পাচ্ছি 50। আরেকটা বাহু পেয়েছি 5√2, এটাকেও যদি আমি বর্গ করি তাহলেও পাচ্ছি 50। আর আরেকটা বাহু পেয়েছি 10, তাকে যদি আমি বর্গ করি তাহলে পাচ্ছি 100। মজার ব্যাপার, এই দুইটা বাহুর বর্গ যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি তৃতীয়টার বর্গের মান পেয়ে যাচ্ছি। তাহলে এরকম আমরা একটা উপপাদ্য অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি। কোন একটা ত্রিভুজের দুই বাহুর বর্গ সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে এই যে প্রথম দুইটা বাহু, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তো উপপাদ্যটা এরকম ছিল
একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটা কি হয়ে যাবে? সমকোণ হয়ে যাবে, অর্থাৎ একটা কোণ সমকোণ হবে, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। দেখো এখানে পাই প্রুফ করেছে, এবির উপর বর্গ করেছে, বিসি আর সিএ এই দুইটা বাহু 5√2 সেটাকে বর্গ করেছে, বর্গ করে সমষ্টি বের করেছে এবং এই কন্ডিশনটাই নিয়ে এসেছে একটা বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে এই দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে সি কোণ। এই সি কোণের মান হবে 90 ডিগ্রি। আর যখন একটা কোণ 90 ডিগ্রি হবে তখন সেই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণ। আর একটু আগে তোমরা বলে এসছো এটা হচ্ছে সমদ্বিবাহু, তার মানে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই অঙ্কে কেউ যদি অর্ধেক লিখো, অর্থাৎ সমদ্বিবাহু পর্যন্ত লিখো, সে অর্ধেক নাম্বার পাবে, আর যে দুইটা প্রুফ করে দেখাতে পারবে সে পূর্ণ নাম্বার পাবে। অঙ্কটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই ক্ষেত্রফল রিলেটেড বা এই ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপারে অথবা ত্রিভুজের প্রকৃতির ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তো আমি ধরে নিলাম এক্ষেত্রে কারো কোনো সমস্যা নেই। তো আমরা এর পরের অঙ্কে চলে আসি। আমাদের বইয়ের 9 নম্বর উদাহরণের অঙ্ক। উদাহরণ 9 একটু খেয়াল করে দেখো, একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমরা চতুর্ভুজে চলে গেলাম। এরকম প্রশ্ন আসে, চতুর্ভুজটি আঁকো এবং যে কোনো দুই বাহু ও কর্ণের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা একটা শিক্ষার্থী দুইটা ভাবে করতে পারবে। প্রথমে তোমরা যদি চিত্রটার দিকে একটু লক্ষ্য করো, চিত্র যেহেতু আঁকতে বলেছে এই বিন্দুগুলো বসানো সবাই পারবে। 1 0 এই বিন্দুটা স্বাভাবিক, বুঝতেই পারতেছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং ধনাত্মক দিকে অর্থাৎ ডান দিকে। 0 1 এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং উপরের দিকে। -1 0 এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত এবং এক্স অক্ষের উপর অবস্থিত। 0 -1 এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত এবং সেটা এক্স অক্ষের নিচে। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমি একটা চতুর্ভুজ পাচ্ছি। এখন আমাকে বলেছে চতুর্ভুজের চিত্রটা আঁকতে, আমি চিত্রটা অঙ্কন করতে পারলাম লেখচিত্রে। এরপর বলেছে যে কোনো দুই বাহু ও কর্ণ। এখন কোন শিক্ষার্থী এরকম যদি একটা চতুর্ভুজ থাকে, যে কোনো দুই বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু এবং কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, এর মাধ্যমে দেখা একটা ত্রিভুজ উৎপন্ন হলো, উপরে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। আবার নিচে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুই বাহু, একটা হচ্ছে এডি বাহু একটা হচ্ছে সিডি বাহু। তাহলে এই নিচের ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এডিসি। তাহলে খেয়াল করে দেখো, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে এডিসি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি এবং তাদেরকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি পুরো বর্গটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এভাবে বর্গের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে অবশ্যই আমাকে বাহুর দৈর্ঘ্য দিয়ে, যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, প্রথমে যে কিভাবে আমরা এই অঙ্কটাকে করতে পারবো। প্রথমে তো চিত্রটা অঙ্কন করেই ফেললাম। চিত্রটা আঁকার পর আমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা বাহুর দৈর্ঘ্য সূত্র একটু আগে বের করে আসছি, যে ভুজদ্বয় বিয়োগফলের বর্গ প্লাস কোটিদ্বয় বিয়োগফলের বর্গের যে মানটা পাবো সেটাকে রুট বা বর্গমূল করলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবো। এভাবে আমাদের এবি, বিসি, সিএ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি বের করে নিয়ে আসতে পারি। তো খেয়াল করে দেখো, প্রথমে ওরা এবি বাহুর দৈর্ঘ্য বের করেছে। এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছে √2, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য পেয়েছে √2। বিসি বাহুর দৈর্ঘ্য এটাও √2।
তারপরে একটা কর্ণের দৈর্ঘ্য, কর্ণ যদি আমি বলি এই এসি কর্ণ, তাহলে এই এসি কর্ণের দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য পেয়েছে 2। তাহলে আমি যদি এই এবিসি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, এই এবিসি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে আমি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার আমি সিডি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √2, এডি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √2। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √2, এটা √2, এই বাহুর দৈর্ঘ্যটা √2, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √2, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। এটা আমরা দৈর্ঘ্যের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দিয়ে এটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে যখন বলা আছে কোনো একটা চতুর্ভুজ যদি 4টা বাহু সমান হয় তখন সেটার নাম হয়ে যায় বর্গ অথবা রম্বস। আমরা এটা লাস্ট ক্লাসে পড়ে এসেছি। এখন বর্গ বা রম্বস দুইটা তো আর হতে পারে না, যে কোনো একটা হবে। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলেই বুঝে যাব যে আসলে সেটা কি বর্গ হবে না সেটা রম্বস হবে। অথবা আমি এই কর্ণ দুইটার দৈর্ঘ্য দিয়েও বের করতে পারবো। যদি দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো সেটা একটা বর্গ। তাহলে আমি অলরেডি কিন্তু একটা কর্ণ বের করেছি এসি, যার দৈর্ঘ্য পেয়েছি 2 একক। বইতে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করেছে, সেক্ষেত্রে তোমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটুকু করতে পারো, করে এটা চলে আসবে বর্গ। আর কেউ যদি মনে করো যে না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করবে না, তুমি অলরেডি এসির মান বের করেছো, এসির দৈর্ঘ্য বের করেছো 2 একক, তোমার এখন টার্গেট হচ্ছে বিডির দৈর্ঘ্য বের করবা। তাহলে বিডির দৈর্ঘ্য কিন্তু বের করতে পারো। বিডি হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ, এখানে 0 এখানে 0, তার মানে 0 - 0 মানে 0 স্কয়ার। কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ -1 আর এখানে -1, তার মানে -2 স্কয়ার। এই পুরোটাকে রুট করলে আমরা পেয়ে যাব বিডির মান। তাহলে খেয়াল করে দেখো -2 কে স্কয়ার করলে পাবো 4, আর 4 কে রুট করলে পাবো আমি 2। তাহলে খেয়াল করে দেখো এসি কর্ণের মানও 2, বিডি কর্ণের মানও 2। তাহলে কর্ণ দুটো কি হয়ে গেল? সমান হয়ে গেল। যখন কর্ণ দুটো সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে বর্গ। তাহলে কেউ যদি মনে করো তুমি এইভাবে না করে কর্ণ সমান ধরে এটা করবা, সেও কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারবে। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, এটা একটা বর্গ জানি, তাহলে বর্গের আমাকে বলেছে বর্গের ক্ষেত্রফল বের করতে। আমরা জানি বর্গের ক্ষেত্রে যে কোনো একটা কর্ণ এই ত্রিভুজ চতুর্ভুজটাকে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, সমান দুইটা কিসে ভাগ করে? ত্রিভুজ ক্ষেত্রে। তার মানে এখান থেকে আমি বলতে পারি এবিসিডির ক্ষেত্রফল সমান সমান 2 ইনটু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে উপরের এই ত্রিভুজটাকে ডাবল করলেই পুরো বর্গের ক্ষেত্রফল চলে আসবে। কথা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে বর্গের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি একটা কর্ণ বর্গটাকে সমান 2 ভাগে ভাগ করবে। এই লাইনটা সবসময় মাথায় রাখতে হবে, একটা বর্গকে কর্ণ সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এখান থেকে আমরা একটি সিদ্ধান্তে চলে আসতে পারি, সেই সিদ্ধান্তটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজ বা বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইনটু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটার মান পেলাম √2, এটার মান পেলাম √2, আর এটার মান পেলাম 2। তাহলে আমরা নিশ্চয়ই অর্ধ পরিসীমা বের করতে পারবো। অর্ধ পরিসীমা এস হচ্ছে হাফ ইনটু এই তিনটার যোগফল, তার মানে 2 প্লাস √2 প্লাস √2 যোগ করলে আসবে 2√2 প্লাস 2। আর অর্ধ পরিসীমা দেখে হাফ অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে। আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, আর √2 কে 2 দিয়ে ভাগ করলে √2। তাহলে এটা কিভাবে 1 প্লাস √2 আসলো, এটা তোমরা বুঝতে পেরেছো। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এস বের করা? সবাই বুঝতে পেরেছো অর্ধ পরিসীমা জি বের করা স্যার। নিয়ে? আচ্ছা,
তাহলে 3টা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো 1 + √2। এটা হচ্ছে আমার s এর মান। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, s s - a s - b s - c পুরো রুট। আমি এই s এর মানটা এখানে বসালাম 1 + √2। এটা s মাইনাস a হচ্ছে আমি ধরে নিলাম √2, b ধরে নিলাম 2, এটা ধরে নিলাম 2, এটা b, আর c ধরে নিলাম √2। তাহলে এই দেখো s মাইনাস a, এটুকু হচ্ছে s মাইনাস b, এটুকু হচ্ছে s মাইনাস c। তাহলে এভাবে আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেশন গুলো করবো। এখন কেউ যদি মনে করে যে না, আমি অঙ্কগুলো এইভাবে না করে আমি অঙ্কগুলো পয়েন্টে নিয়ে এসে করবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এইভাবে করলে তোমার অঙ্কটা পূর্ণ মান আসবে। পয়েন্টে করলেও হয়তো পূর্ণ মান আসবে, হয়তো এখানে উত্তর 2 আসছে, তোমাদের হয়তো ক্যালকুলেটরের সাহায্যে করলে হয়তো 1.99 এরকম আসবে। যাই হোক, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে √2 কাটা, এখানে √2 কাটা, তাহলে এখানে কি থাকছে দেখো, এখানে থাকছে 1 + √2, আর এখান থেকে যদি 1 থেকে 2 বাদ দিই তাহলে -1 হবে, তার মানে √2 - 1, আর বাকি এই দুটো অংশ থেকে 1 1 থাকছে। তার মানে আলটিমেটলি আমাদের এই 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 1ই চলে আসে, তার মানে আমাদের অ্যান্সার থাকছে এই দুটো, √2 + 1, √2 - 1। এটাকে আমরা a + b * a - b সূত্রে ফেললে a² - b², আমরা এই সূত্রে ফেলতে পারি a² - b², যদিও 1 কে স্কয়ার করলে 1ই হয়, আর √2 কে স্কয়ার করলে 2 আসে, 2 থেকে 1 বাদ দিলে 1 বর্গ আসে। তার মানে এই যে আমরা একটা চতুর্ভুজের মধ্যে একটা ত্রিভুজ পেয়েছিলাম, যে এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। এবং আমরা বলেছিলাম সেই এবিসি ত্রিভুজটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এই চতুর্ভুজ বা বর্গটার ক্ষেত্রফল পাবো। তাহলে 2 × 1 গুণ করলে উত্তর পাবো 2 বর্গ একক। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল 2 বর্গ একক, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বাসায় বাড়ির কাজ আকারে দেওয়া আছে, তোমাদের বইয়ের উদাহরণের অঙ্কটা খেয়াল করো, এবং অনুশীলনের 3 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা অঙ্ক তোমরা বাসায় করবে। একটু লক্ষ্য করে দেখো, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথমে বলছে এবিসিডি একটি রম্বস, এটা তোমরা দেখাতে পারবে, কারণ 4টা বাহু সমান হলে বলা যাবে সেটা একটা রম্বস। তারপর বলতে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করো এবং এবিসিডি বর্গ কিনা তা যাচাই করো। আমরা জানি কর্ণগুলো সমান হলে বর্গ, আর কর্ণ সমান না হলে সেটা রম্বসই থেকে যাবে, কারণ বর্গ একটি বিশেষ ধরনের রম্বস। তাই তাহলে প্রথমে 4 বাহু সমান করে প্রথমটা প্রমাণ করব, তারপর একটা কর্ণ দুটা দৈর্ঘ্য দেখবো সমান কিনা, যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে এবিসিডি একটা বর্গ। এরপর বলছে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটু আগে আমরা যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করলাম কর্ণ যোগ করে, সেভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দুটা একটা বের করে বর্গের কর্ণ বের করার চেষ্টা করি। পরের প্রশ্নটা দেখো, এখানে এবিসিডি 4টা বিন্দু দেয়া আছে, এরা সামান্তরিকের শীর্ষবিন্দু বলাই আছে। এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করো। একইভাবে একটা সামান্তরিক যদি আমি আঁকি, খেয়াল করো, এখানে যদি আমি একটা কর্ণ আঁকি তাহলে এটা একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে স্বাভাবিক আগের অঙ্কটার মতোই তুমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাকে 2 দিয়ে গুণ করলেই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবে। এবং অনুরূপভাবে দেখাও যে এত বিন্দু 4টি একটি আয়তের শীর্ষবিন্দু, এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে আয়তটার ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটাও হুবহু এই আগের যে অঙ্কটা আমরা করে দিলাম সেই অঙ্কটা। তো শিক্ষার্থীরা, অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো আশা করি করতে পারবে, এবং করে এটা খাতায়, অবশ্যই বাড়ির কাছে খাতায় তোমরা এগুলা অঙ্কগুলো করে রাখবে এবং সংরক্ষণ করবে। তো আমার আজকে ক্লাসের টাইম শেষের দিকে, আমরা আগামী ক্লাসে এই ক্ষেত্রফল বিষয় আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।